আরে বাহ, কি সুন্দর দুটো কলা গাছের চারা। পাতাগুলো কি সুন্দর রঙিন, একদম ফুল গাছের মতো। আমার এই চারা দুটো ভীষণ পছন্দ হয়েছে। আমি এই চারা দুটোকে বাড়ি নিয়ে গিয়ে রোপণ করব। এ কথা বলে সুস্মিতা কলা গাছের চারা দুটো নিয়ে বাড়ি চলে যায় আর বারান্দায় বাজারের ব্যাগ আর চারা দুটো রাখে। কোদালটা নিয়ে এসে কলা গাছের চারা দুটো জানালার পাশে রোপণ করি, তবে ঘরে থেকে উঠতে বসতে আমি চারা দুটো দেখতে পারবো। জানালা দিয়ে সব সময় কলা গাছ দুটোর খেয়াল রাখতে পারবো। এ কথা বলে সুস্মিতা কোদাল আর কলা গাছের চারা দুটো নিয়ে জানালার কাছে যায় আর ঠিক জানালার পাশে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কলা গাছের চারা দুটো রোপণ করে, তাতে জল দেয় আর কলা গাছের চারা দুটোর পরিচর্যা করতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিনের মধ্যে চারা গাছ দুটো বড় কলা গাছে পরিণত হয়। এদিকে সুস্মিতা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। বেচারা রমেশ ছোট্ট বাচ্চাকে নিয়ে কি করবে কিছুই ভেবে পারে না। ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে অনবরত কেঁদেই চলেছে। সৃষ্টিকর্তা, তুমি আমার সাথে এটা কি করলে? মেয়েকে জন্ম দিতেই মা চলে গেল। এই মা হারা মেয়েটাকে আমি কি করে বড় করব? সুস্মিতা, তুমি কেন চলে গেলে আমাদের বাবা মেয়েকে রেখে? ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রমেশ যখন দিশেহারা, তখন বাচ্চাটির কান্না রমেশ কিছুতেই থামাতে পারছে না। বাচ্চাটা অনবরত কেঁদেই চলেছে। কাঁদে না মা আমার, কাঁদে না। মেয়ে তো কিছুতেই কান্না থামাচ্ছে না। এই বাচ্চাকে সামলানোর ক্ষমতা আমার নেই। কালই আমি দিদিকে এই বাড়িতে নিয়ে আসবো। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। পরের দিন রমেশ তার বড় বোন রমলাকে নিয়ে আসে। দিদি, তুই তো বিধবা, স্বামীর ভিটেতে তুই একাই থাকিস, তাই তোকে নিয়ে এলাম। আজ থেকে আমার এই মেয়েটাকে দেখভাল তুই করবি আর আমার বাড়িতেই থাকবি। এখানে তোর খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। ভরসা তোর উপর আছে ভাই, তবে তোর মেয়েটা দেখতে কিন্তু ভারী মিষ্টি। আমি তোর মেয়েকে অনেক আদর যত্নে বড় করব। এরপর থেকে রমেশ ও তার বোন মিলে ছোট্ট মেয়ে নিপাকে বড় করতে থাকে। দেখতে দেখতে কেটে যায় 7 বছর। মা নিপা, আজ এত বেলা অবধি তুই পুতুল নিয়ে খেলছিস যে? আজ তুই স্কুলে যাবি না? বাবা, বাবা, আজ তো আমার স্কুল বন্ধ গো। আজ তো শুক্রবার, তোমার মনে নেই? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তবে তুই খেলা কর, আমি মাঠে কাজ করতে যাই। এ কথা বলে রমেশ মাঠে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। এত বৃষ্টিতে বাজ পড়ে রমেশ সেখানেই মারা যায়। বাবা, 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 এটা তুমি কি করলে? ও বাবা, মায়ের মতো তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা। বাবা, ও বাবা। চলে তো যাবে, তুই তো অলক্ষী, তাই তো জন্মের সময় তুই তোর মায়ের মাথা খেয়েছিস, আজ আবার বাপের মাথা খেলি। তুই অলক্ষী মেয়ে জন্ম নিয়েছিস দেখে আজ আমার ভাইটা মারা গেল। এসব তুমি কি বলছো পিসিমা? জন্ম মৃত্যু তো সবই উপরওয়ালার হাতে, তাই না? সৃষ্টিকর্তাই আমার বাবা মাকে তুলে নিয়েছে, আমার কাছ থেকে তুলে নিয়েছে আর আমাকে বানিয়েছে এতিম। এতে আমার কি দোষ বলো? আমি কি করেছি? হয়েছে, আর বড় বড় কথা বলিস না। তুই যে কত বড় অলক্ষী সেটা আমি বুঝতে পেরেছি। আমি আর তোর সঙ্গে থাকবো না। তোর মতন অলক্ষী মেয়ের সঙ্গে থাকলে আমিও হঠাৎ করে মরে যাব। ও পিসিমা, ও পিসিমা, আমার ছেড়ে যেও না। আমার মতো একটা এতিম কন্যাকে এভাবে ফেলে রেখে যেও না পিসিমা। আমি যে ভীষণ অসহায় হয়েছি গো, আমাকে ফেলে চলে যেও না। নিপারের সব কাকুতি মিনতি তোয়াক্কা না করে রমলা চলে যায় আর ছোট্ট নিপা ভীষণ একা হয়ে যায়। এভাবেই কষ্টে নিপার দিনগুলো কাটছিল। নিপা প্রায় সময় জানালার পাশে কলা গাছের দিকে তাকিয়ে কান্না করত। এভাবে আর কতদিন কাটবে গো নিপা? তুমি আর কাঁদলে যে তোমার বাবা মা
কথা বলছো? কে কথা বলছে এখানে? আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমরা কথা বলছি গো। আমরা দুই কলা গাছ। একদিন তোমার মা আমাদের রাস্তা থেকে তুলে এনে এখানে রোপণ করেছিল। আমাদের পরিচর্যা করে আমাদের বড় করে তুলেছে। তাই আজ তোমার দুঃখে প্রকৃতি মাতা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। তবে ভালোই হলো, এই একাকিত্বের সময়ে কথা বলার মতো দুটো কলা গাছ তো পেলাম। এখন থেকে না আমার একাকিত্বের সময়ে আমি তোমাদের সাথে গল্প করব, ঠিক আছে? এরপর থেকেই দুই কলা গাছ নিপার ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে নিপার পিসি রমলা আবার ফিরে আসে। পিসিমা, ও পিসিমা, তুমি তুমি সত্যি ফিরে এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো? না রে মা, তুই কোনো স্বপ্ন দেখছিস না। আমি সত্যি ফিরে এসেছি। আসলে তোকে কোলে পিঠে করে বড় করেছি তো, তাই তোর মায়া কাটাতে পারিনি রে। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি তোর সঙ্গেই থাকবো। নিপা, মা নিপা, একটাবার উঠেই দেখ। এই দেখ মা, আমি তোর জন্য মজার মজার নাস্তা বানিয়েছি। আসলেই তো এই সব খাবার আমার খুব পছন্দের। তুমি খাবারগুলো রেখে যাও, আমি হাত মুখ ধুয়ে খাবারগুলো খেয়ে নিচ্ছি। রমলা সেখান থেকে চলে যায়। নিপা হাত মুখ ধুয়ে এসে জানালার কাছে বসে খাবার খায়। নিপা, তুমি এভাবে রাক্ষসীর মতো করে খাবার খাচ্ছ কেন বলো তো? আরে বোকা, এই সবজি আমার পছন্দের খাবার। তাও আবার পিসিমা বানিয়েছে, তাই তো আমি গপ গপ করে খাচ্ছি। খেতে তো খুব মজা। পছন্দের খাবার তাড়াতাড়ি খেতে হয়, বুঝলে? সে না হয় বুঝলাম, কিন্তু নিপা, তুমি ওই মহিলার থেকে দূরে থেকো কেমন? ওনাকে আমাদের ভালো ঠেকছে না। তোমরা যে কি বলো না কলা গাছ, কদিন তোমরা আমার পিসিকে দেখো, তারপর বুঝতে পারবে। পিসিমা তো খুব ভালো। তবে এসব কথা থাক এখন, আমার যে আবার স্কুলে যেতে হবে গো। অনেক গল্প হয়েছে। এরপর নিপা স্কুলে চলে যায়। রমলা ছোট্ট একটা মাটির পুতুল নিয়ে নিপার বিছানার কাছে যায়। যাক, নিপা তাহলে আমাকে বিশ্বাস করে ফেলিস। এবার যা করার এই কালো পুতুলটাই করবে। এবার এই পুতুলটা নিপার বালিশের নিচে রাখলে কিল্লে খতম। আর নিপা তো এখন স্কুলে, এটাই উত্তম সময়। এরপর রমলা পুতুলটা বালিশের নিচে রাখে। আর কলা গাছ দুটো এসব দেখতে পায়। এরপর দিন পেরিয়ে রাত হয়ে যায়। এই তো নিপা, তুমি চলে এসেছো। আসলে আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে যে একটা জরুরি কথা বলার ছিল। আজ আমি বড্ড ক্লান্ত গো। আজ আমি তোমাদের কোনো কথাই শুনতে পারবো না। আগে ঘুমাই, কাল তোমাদের কথা শুনবো। কালকে অনেক গল্প করব, আজকে সময় নেই। কি ব্যাপার নিপা, আজকে ঘুম থেকে উঠবি না? কত বেলা হয়েছে, আজকে স্কুলে যাবি না? পিসিমা, ও পিসিমা, আজ না মাথাটা কেমন ধরেছে, মাথাটা ঘুরছে, শরীরেও বড্ড ব্যথা। বিছানা থেকেও উঠতে পারছি না, কথা বলতেও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সে তো পারবেই না, কারণ তোমার পিসি যে তোমার এই হাল করেছে। কাল তোমাকে এটা বলার জন্যই চেষ্টা করেছিলাম, তুমি আমাদের কথা শুনলে না। তবে এবার কলা গাছের তরফ নড়েছে। আমি ভালো করেই জানতাম এই ইতিম কন্যার ক্ষতি করলে তোরা চুপ থাকতে পারবি না। তুই এসব কথা কেন বলছিস বলতো? আর বলতো, তুই কে আর তুই এখানে কেন এসেছিস? আমি হলাম ডাইনি, আর তোদের প্রকৃতি মাতা আমার শক্তি কেড়ে নিয়ে আমাকে অকেজো বানিয়ে রেখেছে। তারপর অনেক খোঁজাখুঁজি করে আমি তো এই এতিম কন্যা আর দুই কলা গাছের সন্ধান পাই। আর তাই তো আমি আমার শক্তি পেতে রূপ বদল করে এখানে এসেছি। আমি খুব ভালো করেই জানি দুই কলা গাছ তোরা প্রকৃতি মাতার সৃষ্টি, আর তোদের জাদু শক্তিও আছে। তাই ভালোই ভালোই তোরা আমার শক্তি ফিরিয়ে দে, নয়তো এই মেয়ের জীবন সংকট হবে। না না ডাইনি, এই কাজ তুই করিস না। আমরা নিশ্চয়ই তোর শক্তি ফেরাবো। তার আগে নিপা, তুমি উঠে বসো, আর তোমার বালিশের নিচে একটা মাটির পুতুল আছে, সেটা বের করো। এইটা তোরা কি করছিস? এটা তুই এক্ষুনি দেখতে পারবি। নিপা, নিপা, তুমি তাড়াতাড়ি পুতুলটা বের করো, ফেলে দাও।
ওই পুতুল ভাঙলেই যে ডাইনি মারা যাবে। এরপর নিপা অনেক কষ্টে ওই মাটির পুতুলটা ফেলে দেয়, আর পুতুলটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। আর অবাক কাণ্ড, পুতুল ভাঙার সাথে সাথে ডাইনি ভস্ম হয়ে যায়। যাক বাবা, ডাইনি শেষ। আমি ভালো করেই জানতাম পুতুলে ডাইনির প্রাণ ভোমরা আছে। সত্যি চোখের সামনে যা ঘটলো তা অবিশ্বাস্য। তোমরা ছিলে বলেই হয়তো আজ আমি বেঁচে গেলাম। ওই কলা গাছ, তোমাদের অনেক ধন্যবাদ। নিপার কথা শেষ হতে না হতেই প্রকৃতি মাতা প্রকট হয়। তোমরা তিনজন যেভাবে ডাইনিকে কৌশলে ভস্ম করলে তা দেখে আমি স্বয়ং প্রকৃতি মাতাও অবাক হয়ে প্রকট হলাম। সত্যি তোমরা বাহবা পাওয়ার যোগ্য। আর নিপা, তোর মা খুবই প্রকৃতি প্রেমী ছিল, তাই তোর মাকে আমি কৌশলে এই 2 কলা গাছ উপহার দিয়েছিলাম। আর তোর মা গর্ভবতী হওয়া অবস্থাতেও পরিচর্যা করে 2 কলা গাছকে বড় করে তুলেছে। তাই এই কলা গাছ দুটো চিরকাল তোর সুখ দুঃখের সাথী হয়ে থাকবে বাছা। এসব বলে প্রকৃতি মাতা অদৃশ্য হয়ে যায়। কেন যে একে খাওয়াচ্ছি পড়াচ্ছি তা ঈশ্বরই ভালো জানেন। এসব কথা বলে বিমলা চিৎকার করতে থাকে। বিমলা তার মেয়ে পারুল ও সৎ মেয়ে পল্লবীকে নিয়েই থাকতো। বিমলা পারুলকে ভীষণ আদর করত আর পল্লবীকে দিয়ে দাসীর মতো খাটিয়ে নিত। মা, তুমি আমায় ডাকছিলে গো? আমি তো কুয়োর পাড়ে বাসন মাজছিলাম মা, আর তোমার চিৎকার শুনে আমি ছুটে চলে এলাম। কি হয়েছে মা, বলো আমাকে। তোমার কি কিছু দরকার নাকি মা? কোনো কাজই তো ঠিক মতো করতে পারিস না, আবার আমার সামনে এসে কিনা নাটক করছিস। বলছি আমি যে স্নান করব সেই গরম জলটা কোথায়? মা, চুলায় তো জল বসিয়ে দিয়েছি, তুমি রান্নাঘরে গেলেই গরম জল দেখতে পেতে, কিন্তু তুমি তো তাতেও আলসেমি করছো মা। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে অলস বলছিস? তোকে কি ভালো মন্দ খাইয়ে তোর মুখের জোর বাড়িয়েছি নাকি আমি? হ্যাঁ, তবে তুই দাঁড়া, আজ আমি তোকে চরম শিক্ষা দেব। এ কথা বলে বিমলা একটা লাঠি দিয়ে পল্লবীকে মারতে থাকে। পল্লবীর কান্না দেখেও বিমলার মায়া হয় না। বিমলার মার খেয়ে পল্লবী কাঁদতে কাঁদতে কুয়োর পাড়ে চলে যায় আর কুয়োর পাড়ের কলা গাছের কাছে বসে কাঁদতে থাকে। কেঁদো না গো, তোমার কান্নার যে কোনো মূল্য নেই। এরা যে খুব নিষ্ঠুর, অবহেলা করাই হচ্ছে এদের কাজ। দেখো না, আমি কতদিন থেকে কুয়োর পাড়ে পড়ে আছি, অথচ ওরা কেউ আমার দিকে ফিরেও তাকায় না। একে দেখছি আমি। কলা গাছ, তুমি কথা বলতে পারো? সত্যি তো আমরা কেউই তোমার দিকে ফিরে তাকাইনি। আর আমি তো সংসারের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমি নিজের দিকে তাকানোরও সময় পাই না। সে আমি বুঝতে পেরেছি গো, আমি একটা জাদুই কলা গাছ, আর আমি কথা বলার সাথে সাথে আরো অনেক কিছুই করতে পারি। তাই আজ থেকে আমি তোমার সব কাজে তোমাকে সাহায্য করব, কেমন? যাতে করে তুমি আর কখনো ওদের নির্যাতনের শিকার না হও। কলা গাছের কথা শুনে পল্লবী ভীষণ খুশি হয়, আর তখনই বিমলার ডাক পড়ে আর পল্লবী দ্রুত বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। উফ, এতগুলো কাপড় আমি কখন ধুবো? এদিকে যে আমার হাতও খুব ব্যথা করছে। মা তো আর আমায় সারাদিন বসিয়ে রাখে না। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি তো আছি। এ কথা বলে কলা গাছ তার জাদু দিয়ে মুহূর্তের মধ্যেই সব কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর এতে পল্লবী ভীষণ খুশি হয়। তুমি আমার বড্ড উপকার করলে গো। এত তাড়াতাড়ি যে কাপড়গুলো পরিষ্কার হবে তা আমি বুঝতেই পারিনি। যাই হোক, এখনো তো হাতে অনেক সময় আছে, আমি বরং তোমার আগাছাগুলো পরিষ্কার করে দেই। এরপর যেই না পল্লবী কলা গাছের আগাছা পরিষ্কার করতে থাকে, তখনই সেখানে পারুল চলে আসে। এই মেয়ে, এই তোকে যে মা কাপড় পরিষ্কার করতে দিয়েছে, তুই কি তা করেছিস? তুই তা না করে তুই কাপড় পরিষ্কার না করে কিনা কলা গাছের আগাছা পরিষ্কার করছিস? খুব দয়ালু হয়ে গিয়েছিস, তাই না? দাঁড়া, আমি মায়ের কাছে গিয়ে নালিশ করছি। এই কথা বলে পারুল সেখান থেকে চলে যায়, আর পল্লবীও ভয় পেয়ে পারুলের পিছু পিছু যায়। কলা গাছের আগাছা আর পরিষ্কার করা হয় না।
আমি সত্যি অনেক অভাগা। আগাছার ভারে আমি যে বেশ ক্লান্ত হয়ে আছি, অথচ কেউ আমার আগাছা পরিষ্কার করতে আসে না। আর আমি তো নিজের জাদু শক্তি নিজের উপর প্রয়োগ করতে পারি না যে নিজের আগাছা নিজেই পরিষ্কার করব। নিজেকে আমার বড্ড অসহায় লাগছে। এভাবেই কুয়ো পাড়ে থাকা কলা গাছটি নিজের দুঃখ প্রকাশ করতে থাকে। কিন্তু কলা গাছটা সুযোগ পেলেই পল্লবীকে সাহায্য করত, আর পল্লবীও তার সুবিধা মতোই কলা গাছে জল দিত। এদিকে কলা গাছ ও পল্লবীর এসব কাণ্ড বিমলা দেখে ফেলে। তাই তো বলি, পল্লবী এত কাজ কি করে তাড়াতাড়ি করছে, তার আসল কারণ এই কলা গাছ, তাই না? না, এভাবে চলতে থাকলে তো আমি কিছুতেই পল্লবীর ওপর অত্যাচার করতে পারবো না। তাই এই কলা গাছের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এসব পরিকল্পনা করে বিমলা একটা কুড়াল নিয়ে কলা গাছের কাছে যায়, আর কোনো কথা না বলেই কলা গাছটা কেটে ফেলে। এই দেখে তো পল্লবী ভীষণ কষ্ট পায়। বড্ড মায়া জন্মেছিল এই কলা গাছের ওপর তোর, তাই না রে? এবার আমি তোর কলা গাছের ওপর মায়া ঘুচিয়ে দিয়েছি। এবার আমি দেখবো তুই কাজ ফেলে আর কোথায় গিয়ে সময় নষ্ট করিস। মা, এইসব তুমি কি করলে মা? কুয়োর পাড়ের অসহায় কলা গাছটা কতদিন থেকে এখানে দাঁড়িয়েছিল, তোমরা তো কেউই ওর দিকে ফিরে তাকাওনি মা। যদিও আমি কলা গাছটার একটু যত্ন নিতে শুরু করলাম, আর তুমি কিনা কলা গাছটাকে এভাবে কেটে ফেললে মা। বাবা 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 পল্লবী, তোর তো দেখছি কলা গাছের উপর দরদ একদম উপচে পড়ছে। এমন নেকা কান্না না করে যা ঘরে গিয়ে কাজগুলো করে নে, নয়তো মেরে তোর হাড় গুঁড়ো করবো আমি। এসব কথা বলে বিমলা সেখান থেকে চলে যায়, আর পল্লবী কাটা কলা গাছটার পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। কিন্তু কাটা কলা গাছে বিমলার জীবনে কাল হয়ে ফিরে আসবে তা সে কল্পনাতেও ভাবেনি। পল্লবী, আমার পা দুটো ভীষণ ব্যথা করছে, তুই আগে আমার পা দুটো টিপে দে তো। আগে আমি ঘুমাই, তারপর তুই গিয়ে ঘুমাবি, বুঝেছিস? বিমলার কথা শেষ হতে না হতে কাটা কলা গাছটা ভাসতে ভাসতে সেখানে চলে আসে, আর কাটা কলা গাছটাকে দেখে বিমলা তো ভীষণ ঘাবড়ে যায়। তুমি যাও পল্লবী, আমি পা টিপে দিচ্ছি, ওর বড্ড ব্যথা হয়েছে। এটি কলা গাছ, আমি না তোকে কেটে ফেলে এসেছিলাম, তুই তুই আবার ফিরে এলি কি করে? আমি তো জানতাম মানুষ মরে গেলে আত্মা হয়, কিন্তু কিন্তু আজ তো দেখছি গাছেরও আত্মা হয়েছে। দয়া করে তুই আমার কাছে আসিস নারী কলা গাছ, নয়তো যে তোর তাপে আমি পুড়ে ছাই হয়ে যাব। দূর হ, দূর হ, দূর হ তুই এখান থেকে। চুপ কর তুই, চুপ কর শয়তান মহিলা। তুই কি ভেবেছিস তুই আমাকে কেটে ফেলবি আর আমি তোকে ছেড়ে দেব? আমি তোর কি ক্ষতি করেছিলাম রে? হ্যাঁ, আমি তো অসহায়ের মতো কুয়োর পাড়ে ছিলাম, কিন্তু তুই তো আমার দিকে ফিরেও তাকাসনি, তবে তুই আমায় কাটলি কেন? খবরদার, আমার মায়ের দিকে একদম এগোবি না, নয়তো আমি তোকে কেটে টুকরো টুকরো করে দেবো। ও, এবার তবে তুইও চলে এসেছিস, দাঁড়া তবে এবার আমি তোরও 12টা বাজাবো। আর তুই আমাকে আর কি কাটবি রে? আমি তো এমনিতেই কাটা কলা গাছ। এই বলে কলা গাছ হা করে, আর কলা গাছের মুখ থেকে আগুনের গোলা বেরিয়ে বিমলা ও পারুলের শরীরে লাগে, আর সেই আগুনে পারুল ও বিমলা পুড়ে ছাই হয়ে যায়। পল্লবী, তোমার আর আমার দুজনেরই শত্রু শেষ, এরপর হয়তো আমার সাথে তোমার কখনোই দেখা হবে না, তবে তুমি এখন থেকে এ বাড়িতে শান্তিতেই থাকতে পারবে। এসব কথা বলে কলা গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর পল্লবীর জীবনে নতুন অধ্যায় শুরু হয়।